আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমর্থকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে নিজ দলের যত ভালো কাজ আছে সেটাকেও তারা সমর্থন করে, এবং যদি তার দল যদি খারাপ কাজ করে সেটাকে আসলে বৈধ করার জন্য তারা নানা রকম যুক্তি উপস্থাপন করে। এটা বাংলাদেশের যারা রাজনৈতিক দলগুলোর সমর্থক তাদের মূল বৈশিষ্ট্য। আবার বাংলাদেশে যারা লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী এবং সাংবাদিক যারা রয়েছেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে যেই দল ক্ষমতায় থাকে সেই দলের দালালি করা। মানে যারা ক্ষমতায় থাকে তারা ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক সব কিছুকে তারা সমর্থন করে। আবার ঠিক নির্বাচনের আগ মুহূর্তে যেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে আবার সেই দলেরও দালালি শুরু করে। যেমন 5ই আগস্টের আগে শেখ হাসিনা, শেখ মুজিব এবং আওয়ামী লীগের বন্দনা করতে করতে যেই সব সাংবাদিকদের লুঙ্গি ঠিক আছে কিনা সেটাও সন্দেহ ছিল, সেই সব সাংবাদিকরা 5ই আগস্টের পরে চরমভাবে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের বিরোধিতা করা শুরু করেছে। এইসব লোকগুলো আসলে যেই দল ক্ষমতায় থাকে সেই দলের প্রশংসা করতেই ব্যস্ত, কিন্তু বাস্তবিক অর্থে একজন সাংবাদিকের কী কাজ হওয়া উচিত? যেই দল ক্ষমতায় থাকবে বা যারা ক্ষমতায় থাকবে তাদের ভুলগুলো মানুষের সামনে উপস্থাপন করা, বা তারা যদি কোনো অপরাধ করে সেটাকে জনগণের সামনে উপস্থাপন করা, এটা প্রকৃত সাংবাদিক যারা রয়েছেন এদের মূল কাজ হওয়ার কথা। এরপর যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তাদের উচিত হচ্ছে যারা ক্ষমতায় থাকে তারা যে কাজকর্মগুলো করে এগুলোর মধ্যে যেগুলো ভুল আছে সেগুলোকে ধরিয়ে দেওয়া, এবং যে কাজগুলো করলে দেশ এবং জাতির জন্য কল্যাণকর হবে সেগুলো পরামর্শ দেওয়া। এখানে যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা প্রত্যেকে যে সবগুলো সঠিক পরামর্শ দেবেন তা না, তারা জনগণের সামনে বা এই ক্ষমতাসীনদের সামনে আসলে তাদের ভুলগুলো উপস্থাপন করবে। এখন ক্ষমতাসীনরা তাদের এই সমালোচনার কারণে আসলে হয়তো সঠিক জায়গায় যাবে, আর যদি ভুল হয় সেটাও তারা আসলে ব্যাখ্যা দেবে। এই প্রক্রিয়াটা যে কোনো দেশের জন্য কল্যাণজনক, কিন্তু বাংলাদেশে আসলে তার উল্টোটা হচ্ছে। 5ই আগস্টের পর ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর আসলে একটা শ্রেণীর সাংবাদিকরা ডক্টর ইউনূসের প্রশংসা করছে, আবার অনেকে ডক্টর ইউনূসের সমালোচনাও করছে। কিন্তু দুইজন ব্যক্তি এই ডক্টর ইউনূস সরকারের কঠিন সমালোচনা করছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন গোলাম মাওলা রনি, আর অন্যজন হচ্ছেন সাংবাদিক মাসুদ কামাল। গোলাম মাওলা রনিকে নিয়ে আসলে আমার খুব বেশি কিছু বলার নেই, যেহেতু তিনি রাজনীতিবিদ এবং নির্দিষ্ট একটা দল করতে হয় তাকে, তাই সে যেই দল করবে সেই দলের সামসামি করবে, এটা স্বাভাবিক কথা। যেমন তিনি প্রথমে আওয়ামী লীগের টিকিটে এমপি হয়েছেন, আর যেহেতু আওয়ামী লীগের রাজনীতির মূল বয়ান ছিল আসলে জামাতের বিরোধিতা, এবং জামাত যেহেতু বাংলাদেশে কখনো রাষ্ট্র ক্ষমতায় আসেনি, তাই জামাতের সমালোচনা করতে হলে একমাত্র সমালোচনা করতে হয় 1971 সালে জামাতের ভূমিকা নিয়ে আসলে সমালোচনা। তাই গোলাম মাওলা রনি যখন আওয়ামী লীগের টিকিটে এমপি হয়েছেন তাই তিনি সেই সময় এই জামাতের বিরোধিতা করেছেন চরমভাবে। জামাতকে রাজাকার, আল বদর, আল শাম এগুলো উল্লেখ করেছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাত 1971 সালে যেই ভূমিকাটা রেখেছে এটা অবশ্যই তাদের অপরাধ ছিল, কিন্তু জামাত সমর্থক যারা রয়েছেন তাদের একটা অংশ মনে করেন যে 1971 সালে জামাতের ভূমিকা ভুল ছিল, আবার আরেকটা অংশ মনে করেন যে জামাতের ভূমিকা ভুল ছিল না, তারা সঠিক ছিল। এই বিষয়টা নিয়ে আসলে আমি একটা ভিডিও করব, এবং সেই ভিডিওটা অবশ্যই আপনাদের প্রত্যেককে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু মূল কথাটা হচ্ছে গোলাম মাওলা রনি যেহেতু আওয়ামী লীগের টিকিটে এমপি হয়েছেন তাই তখন জামাতের বিরোধিতা করতে হতো। আবার যখন তিনি আসলে আওয়ামী লীগ সরকারের সময় তিনি জেলে গিয়েছেন, বা সালমান এফ রহমানের সাথে তার দ্বন্দ্বের কারণে তার জেল খাটা লেগেছে, তাই তিনি জেল থেকে বেরিয়ে আসলে হঠাৎ করে জামাতের প্রশংসা শুরু করেছেন। জামাত নেতাদের সাথে তার কী সম্পর্ক ছিল, তারা কেমন, এই জাতীয় নানা বক্তব্য দিয়ে আসলে জামাত সমর্থকদের কাছে তিনি
সুপার হিরোতে পরিণত হয়েছিলেন এবং জামাত সমর্থকরা আসলে গোলাম মাওলা রনিকে অত্যন্ত পছন্দ করত। আবার যখন 2018 সালে তিনি এই বিএনপিতে যোগ দেন, তখন তিনি আবার বিএনপির পক্ষে কথা বলা শুরু করেছেন, বিএনপির প্রশংসা শুরু করেছিলেন। কিন্তু আওয়ামী লীগের শেষ সময়ে মানে 2024 সালের নির্বাচনের আগ থেকে আসলে গোলাম মাওলা রনি আসলে বিএনপিরও সমালোচনা করছেন, জামাতেরও সমালোচনা করছেন, আবার আওয়ামী লীগেরও সমালোচনা করছিলেন। কিন্তু গোলাম মাওলা রনির বক্তব্য বিবৃতিতে এটা স্পষ্ট হচ্ছিল যে গোলাম মাওলা রনি আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, যে তিনি আসলে কোন দল করেন বা কোন মতাদর্শ লালন করেন। আর এই কারণে গোলাম মাওলা রনি এখন প্রত্যেকটা দলের মানুষের কাছে আসলে বিতর্কিত। আওয়ামী লীগের কাছেও বিতর্কিত, জামাতের কাছেও বিতর্কিত এবং বিএনপির কাছেও বিতর্কিত। ভবিষ্যতে গোলাম মাওলা রনি বিএনপির টিকিট পায় কিনা আমার সন্দেহ রয়েছে। এবার আসি সাংবাদিক মাসুদ কামালকে নিয়ে। 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বক্তব্য বিবৃতির কঠোর সমালোচনা না করলেও সফট ভাষায় অনেক সমালোচনা করতেন এই সাংবাদিক মাসুদ কামাল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে দেশের যে পরিস্থিতি ছিল এবং সাংবাদিক মাসুদ কামাল যেহেতু বাংলাদেশে ছিলেন, তাই বাংলাদেশে বসে তার চাইতে বেশি কড়া ভাষায় আসলে সমালোচনা করা সম্ভব ছিল না। কিন্তু যথেষ্ট সাহসিকতার সাথে আসলে সাংবাদিক মাসুদ কামাল তখনও এই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাদের বক্তব্য বিবৃতির সমালোচনা করত। কিন্তু শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের বড় কোনো ইস্যু নিয়ে আসলে সমালোচনা করতো না। তারপরেও আমি মনে করি যে সাংবাদিক মাসুদ কামাল যে বক্তব্যগুলো দিতেন, সাংবাদিকতার যে রুলস এটা মেনটেন করেই তিনি বক্তব্য দিতেন। মানে সরকারি দলের তিনি খুব বেশি তেলবাজি করতেন না, এটা নিশ্চিত। আর এই কারণে সাংবাদিক মাসুদ কামাল আমার কাছে সেই সময় অনেক পছন্দের ব্যক্তি ছিল। এছাড়াও ডক্টর জাহিদুর রহমান ছিল, তিনিও আসলে বাংলাদেশে বসে সরকারের নানা বিষয় নিয়ে আসলে শক্ত ভাষায়ও সমালোচনা করেছেন। কিন্তু বর্তমান সময়ে সাংবাদিক মাসুদ কামাল আসলে ইউনূস সরকারের মারাত্মক সমালোচনা করছেন এবং এমন কিছু ভাষা তিনি ইউজ করতেছেন বা এই সরকারের এই বিভিন্ন উপদেষ্টা এবং সরাসরি ডক্টর ইউনূসের যেই ভাষায় সমালোচনা করছেন, এটা অনেকটাই আমার কাছে আসলে তার অনেকগুলো বক্তব্য আসলে অপছন্দ হচ্ছে বা মারাত্মক অপছন্দ হচ্ছে। বর্তমানে যেহেতু ডক্টর ইউনূস রাষ্ট্র পরিচালনা করছেন এবং কি এই রাষ্ট্র শাসন করছেন, তাই প্রত্যেকটা সাংবাদিকদের উচিত যে এই সরকারের যে ভুলগুলো আছে এই ভুলগুলো নিয়ে সমালোচনা করা। কারণ হচ্ছে যদি সমালোচনা না করে তাহলে এই সরকার এই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারবে না। এই সরকারের যেই অপরাধ এবং ভুল আছে এগুলোকে সমালোচনা করা এবং কি কি করলে ভালো হয় সেটাও কিন্তু তারা উপস্থাপন করা উচিত। এটা অবশ্যই ন্যায়সঙ্গত। কিন্তু ডক্টর ইউনূস 5 আগস্টের পরে যেই পরিস্থিতিতে আসলে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন বা রাষ্ট্র পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়েছেন, যদি ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ আসলে দায়িত্ব নিত, আমার মনে হয় দেশের পরিস্থিতি অনেক খারাপ হতো। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই বিশ্বের যতগুলো দেশে আসলে এরকম গণ অভ্যুত্থান হয়েছে, বেশিরভাগ দেশ কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত যথেষ্ট স্বাভাবিক রয়েছে। এর জন্য ডক্টর ইউনূসকে অবশ্যই প্রশংসা করা উচিত। এবং ডক্টর ইউনূসের যদি আপনি বড় দাগের সমালোচনা করেন তাহলে আমি বলবো যে ডক্টর ইউনূস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। মানে তিনি এই গণ অভ্যুত্থানের প্রায় 8 মাস অতিবাহিত হওয়ার পরেও আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে তিনি স্বাভাবিক করতে পারেনি। এমনকি বাংলাদেশের মানুষ যেই স্বপ্ন দেখতেছে যে ডক্টর ইউনূস নিরপেক্ষ দৃষ্টিতে একটা সুন্দর এক বাংলাদেশ উপহার দিবে, মানে বাংলাদেশে যে প্রতিহিংসার যে রাজনীতি এবং 5 আগস্টের পর আসলে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলোর সুষ্ঠু বিচার তিনি করতে পারেননি এবং সেটা তিনি এখন পর্যন্ত পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণও করতে পারেননি। অনেকটাই কমেছে বা অনেকটাই নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু ওনার মতো ব্যক্তি বা যেই পরিমাণ নিয়ন্ত্রণ করার কথা সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু ডক্টর ইউনূস অনেক জায়গায় অভাবনীয় অনেক সফলতা দেখিয়েছেন, এটা প্রত্যেককে স্বীকার করতে হবে।
কিন্তু সাংবাদিক মাসুদ কামাল ইউনূস সরকারের সব কিছু নিয়ে আসলে সমালোচনা শুরু করেছেন, একেবারে সব কিছু। মানে ইউনূস সরকার এখন ক্ষমতায় থাকাটাই তার জন্য সমস্যা মনে করছেন। মানে ইউনূস সরকার যে সংবিধান সংস্কারের যেই প্ল্যান হাতে নিয়েছে এটারও সমালোচনা করছেন, রাষ্ট্র সংস্কার করবেন সেটারও বিরোধিতা করছেন। মানে এক কথায় যে ইউনূস সরকারকে আর সাংবাদিক মাসুদ কামাল আর একদিনও ক্ষমতায় দেখতে চান না। মানে ইউনূস সরকার যাতে ক্ষমতা থেকে চলে যান, মানে তার বক্তব্য বিবৃতি আসলে এটাই প্রমাণ করছে। মানে মূল কথাটা হচ্ছে যে ভারত যেই ভাষায় আসলে ডক্টর ইউনূসের সমালোচনা করছে, ঠিক সাংবাদিক মাসুদ কামালও কিন্তু একই ভাষায় সমালোচনা করছে। মাসুদ কামালের ইদানিংয়ের বক্তব্য বিবৃতিগুলো আসলে অত্যন্ত বিরক্তিকর। মানে আমার কাছে মারাত্মক বিরক্ত লাগতেছে। তিনি আসলে চানটা কি? মাসুদ কামাল এটাই বলার চেষ্টা করছেন যে জনগণ যেই দলকে ভোট দিবে সেই দল ক্ষমতায় এসে আসলে সংস্কার করবে। বিগত 53 বছর আসলে এই জনগণ তো ভোট দিয়ে এসেছে, কিন্তু সেই রাজনৈতিক দলগুলো আসলে কি সংস্কার করেছে এবং জনগণের সুবিধার জন্য কি করেছে? প্রত্যেকটা দল ক্ষমতায় এসে তাদের নিজেদের স্বার্থ হাসিলের যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করেছে। এখন যেহেতু বাংলাদেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে দলমতের ঊর্ধ্বে এসে আসলে বাংলাদেশের যে রাজনীতির সিস্টেম, রাষ্ট্র সংস্কার এবং সংবিধানের যেসব জিনিসগুলো আসলে আমাদের এই বাংলাদেশের রাজনীতির জন্য বা বাংলাদেশের উন্নতির জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে বা বাংলাদেশের সঠিক গণতন্ত্রের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, এইসব আইনগুলো বা এইসব সংস্কার প্রক্রিয়া কমপ্লিট করার একটা সুযোগ কিন্তু এখন তৈরি হয়েছে। এবং এই কারণে বাংলাদেশে কিন্তু দলমত নির্বিশেষে বাংলাদেশের জনগণের বিরাট একটা অংশ ইউনূস সরকারকে আসলে পছন্দ করছে বা সমর্থন করছে। এমনকি এটাও মনে করছে যে ইউনূস সরকার লং টাইম ক্ষমতায় থাকুক। এবং আমিও ব্যক্তিগতভাবে চাই যে অন্তত কমসে কম ইউনূস সরকার 2 থেকে 3 বছর ক্ষমতায় থাকুক। বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্রের সাথে তাদের কূটনীতি কিভাবে স্থাপন করবে, তাদের পররাষ্ট্রনীতি কিভাবে তারা করবে, এটা স্বাধীনভাবে নেওয়ার ক্ষমতা কিন্তু বাংলাদেশের কখনো ছিল না। কিন্তু সেটা ডক্টর ইউনূস দেখাচ্ছেন কিভাবে আসলে স্বাধীনভাবে তাদের কূটনীতি এবং পররাষ্ট্রনীতি আসলে স্থাপন করতে হয়। আর এটা ডক্টর ইউনূস ছাড়া অন্য কোনো দলকে দিয়ে সম্ভব না। যদি এই অবস্থায় জামাতও ক্ষমতায় আসে তারাও পারবে না, বিএনপি তো পারবেই না। আর আওয়ামী লীগ কীভাবে চালিয়েছে সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন। তাই আমি মনে করি যে ইউনূস সরকারের অনেকগুলো ভুল রয়েছে, এই ভুলগুলো নিয়ে আপনি সমালোচনা করেন, কিন্তু পুরো প্রক্রিয়াটা নিয়ে আপনি কেন সমালোচনা করছেন? এই যে সংস্কারগুলো নিয়ে আপনি কেন বিরোধিতা করছেন? এটা আমার সাংবাদিক মাসুদ কামালের কাছে প্রশ্ন। আর এই কারণে আমি আমার এই ভিডিওর আসলে থাম্বনেল দিয়েছি যে এই গোলাম মাওলা রনি এবং মাসুদ কামালকে আসলে এই জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত, এবং সেটা জনগণের আদালতে, রাষ্ট্রের আদালতে না। কারণ প্রত্যেকটা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। তাই তারাও তাদের মত প্রকাশ করছে এবং সেই স্বাধীনতা তাদের অবশ্যই পাওয়া উচিত। কিন্তু সাংবাদিক মাসুদ কামাল আর গোলাম মাওলা রনি জনগণের কাছে এই প্রশ্নের উত্তরগুলো আসলে দেওয়া উচিত, বা এটা সাধারণ মানুষ হিসাবে আমার সাংবাদিক মাসুদ কামালের কাছে এই প্রশ্ন। যদি সাংবাদিক মাসুদ কামাল যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই কথাগুলোর উত্তর দেবেন যে আপনি কোন কোয়ালিটির বক্তব্য দিচ্ছেন এই সময় এবং কী ধরনের সাংবাদিকতা আপনি চর্চা করছেন। সম্মানিত দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।